নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো বার। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী। একেবারে ইন্দ্রাণী, আর এই মুহূর্তের ব্রেকিং খবরের দিকে অবশ্যই নজর রাখতে হবে। সকাল থেকেই যে খবরের দিকে নজর রয়েছে, শহর কলকাতায় মহুয়া মৈত্রর বাবার বাড়িতে সিবিআই হানা। সিবিআই এর আধিকারিকরা তার বাড়িতে এসেছেন। বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র, যিনি এবারে লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে কৃষ্ণনগর লোকসভা থেকে সেখান থেকে তিনি প্রার্থী হয়েছেন, আজ সকাল থেকেই মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই এর আধিকারিকরা এসে পৌঁছেছেন। সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। যেমনটা জানা যাচ্ছে ইন্দ্রাণী, যে সংসদে ঘুষকাণ্ড, সেই কাণ্ড নিয়েই কিন্তু এবার মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে সিবিআই আধিকারিকরা একেবারে, এবং যেরকমটা নির্দেশ দেওয়া হয়েছিল লোকপাল আদালতের পক্ষ থেকে, সেই পথেই কিন্তু হেঁটেছেন সিবিআই আধিকারিকরা এবং তার বাড়িতে সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি। বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাজিরিয়া। এখনো পর্যন্ত তল্লাশি চলছে, কি জানতে পারছো? সিবিআই কাছে কি তথ্য সামনে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ঘুষ নিয়ে যে প্রশ্ন কাণ্ডের লোকপালের নির্দেশ ছিল যে সিবিআই কে অবিলম্বে এফআইআর দায়ের করে সেই তদন্ত শুরু করতে হবে, সেই মোতাবেক কিন্তু সিবিআই এর প্রথম যে পদক্ষেপ হলো, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার বাড়িতে মহুয়া মৈত্রর কলকাতার বাড়ি আলিপুরে, যেখানে তার বাবা মা থাকেন, সেই বাড়িতে প্রথম যেটা কিনা দিল্লি থেকে ডিরেক্ট এসেছে এবং আজকে সকালেই তারা এই মহুয়া মৈত্র যে আলিপুরের বাড়ি, সেখানে তার বাবা মা থাকেন এবং যদিও তার বাবা এই মুহূর্তে সেই বাড়িতে নেই, মা রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে অর্থের বিনিময়ে যে প্রশ্ন, সেই মামলার তল্লাশিতেই কিন্তু এবার সিবিআই বলে এমনটাই সূত্র মারফত জানা এবং লাগাতার যে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ, সেটাও জারি হচ্ছে মহুয়া মৈত্রর এই যে আলিপুরের বাড়ি সেখানে। একেবারে ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল আদালত, সেই মতোই মহুয়া মৈত্রের বাড়িতে সকাল থেকে শুরু হয়েছে সিবিআই তল্লাশি এবং তার বাবা মা থাকেন যে বাড়িতে, সেখানে এসেছেন দিল্লি থেকে সিবিআই টিম এবং তারা তল্লাশি শুরু করেছেন। একদমই তাই। সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, এই দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। তার আগে এভাবেই আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হোক, সিবিআই হোক কিংবা আয়কর দপ্তর হোক, তাদের যে তৎপরতা তা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। জানি কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা দেখছে বিরোধী শিবিরগুলি। আজ সকালবেলাতেও যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগরে সেখানে তৃণমূলের প্রার্থী এবারের লোকসভা কেন্দ্রে, সেখানে মহুয়া মৈত্র, তার বাড়িতে আজ সকাল থেকেই সিবিআই এর আধিকারিকরা তারা এসেছেন, তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং সংসদে ঘুষের বদলে প্রশ্নকাণ্ডে প্রশ্ন করা নিয়েই যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, সে নিয়ে আমরা দেখেছিলাম ডিসেম্বরে মহুয়া মৈত্র তাকে সংসদ পদ থেকে বহিষ্কার করা হয়। তারপর লোকপাল নির্দেশ দেয় যে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে, তারপরেই আজকের এই হানা। একেবারে, এবং সেই মতোই কিন্তু তল্লাশি শুরু হয়েছে। যেভাবে সংসদে বিতর্ক হয়েছিল, সেই বিতর্ক কিন্তু অনেকখানি যায় এবং সামনে লোকসভা নির্বাচন। কৃষ্ণনগর কেন্দ্র থেকে মহুয়া মৈত্র তিনি প্রার্থী হয়েছেন, তবে তার আগে তার বাড়িতে সিবিআই পৌঁছে গিয়েছে এবং চলছে সেখানে সিবিআই তল্লাশি। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, সিবিআই পৌঁছেছে মহুয়া মৈত্রের বাড়িতে, সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে, এই মুহূর্তে কি খবর সামনে আসছে? সিবিআই হাতে কি তথ্য আসছে সামনে? দেখো, একেবারেই আমি এই যে বহুতলের সামনে দাঁড়িয়ে রয়েছে, আলিপুর জাজেস কোর্ট রোড, এই বহুতলটি আমি দেখানোর জন্য বলবো। এই যে বহুতল রোড 7A আলিপুর জাজেস কোর্ট রোড রত্নাবলী, সেই আবাসনে কিন্তু 9A, সেখানে কিন্তু মহুয়া মৈত্রর বাবা এবং মা থাকেন, যেটা জানা যাচ্ছে DL মৈত্র, মহুয়া মৈত্রর বাবা, তিনি বাবা এবং মা আবাসনে কিন্তু থাকেন এবং এই আবাসনেই কিন্তু তল্লাশি চালাচ্ছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে ঘুষ নিয়ে সংসদে যে প্রশ্ন, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে ঘুষ নিয়ে তিনি সংসদে প্রশ্ন করেছিলেন এবং সেই অভিযোগে কিন্তু লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয় এবং সেই মতোই সিবিআই এর তরফ থেকে কিন্তু আজ আলিপুরের যে এই আবাসন মহুয়া মৈত্রর বাবা মা থাকেন, যেখানে সেই আবাসনে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং ইতিমধ্যে সিবিআই এর আধিকারিকরা সকাল থেকেই কিন্তু এই আবাসনে এসে প্রবেশ করেন এবং তল্লাশি অভিযান এখনো পর্যন্ত কিন্তু চলছে। ইন্দ্রাণী, সেক্ষেত্রে শুভ্রজিৎ, যে বিষয়টা বা মহুয়া মৈত্র আমরা জানি যে কৃষ্ণনগর কেন্দ্র থেকে তিনি দাঁড়িয়েছেন লোকসভায়, সেক্ষেত্রে বিজেপির কাছেও এটা একটা হাতিয়ার যেখানে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে মহুয়া মৈত্র এবং তৃণমূল দলের যে প্রতিক্রিয়া, সেটা কি সামনে আসছে এই মুহূর্তে?
দেখো একেবারে এই বছরও কিন্তু 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনেও কিন্তু কৃষ্ণনগর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র এবং স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে সিবিআই এর এই তদন্ত লোকসভা ভোটেও প্রভাব ফেলতে পারে বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে কিন্তু মহুয়া মৈত্র বা তৃণমূলের তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া মেলেনি। এছাড়া তুমি যেখানে রয়েছো সেখানে যদিও মহুয়া মৈত্র এখন নেই সেখানে, কিন্তু তার বাড়িতে তার বাবা মা থাকেন এই বাড়িতে, সেক্ষেত্রে কি জানতে পারা যাচ্ছে যারা আছেন আশেপাশে তারাই বা কি বলছেন? দেখো একেবারেই এখানে এই ফ্ল্যাটেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা প্রবেশ করে এবং ইতিমধ্যেই তল্লাশি অভিযান বা জিজ্ঞাসাবাদ পর্ব সেই সমস্ত কিছু চলছে। তবে এই আবাসনের যারা নিরাপত্তা রক্ষী রয়েছে বা যারা আবাসনে অন্যান্য আবাসিকরা থাকেন তাদের কেউই কিন্তু ক্যামেরার সামনে সরাসরি কেউ কিছু বলতে রাজি নেই। একেবারে ধন্যবাদ শুভ্রজিৎ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। এবং আমরা জানি যে সংসদে যে বিতর্ক শুরু হয়েছিল মহুয়া মৈত্রকে কেন্দ্র করে এবং তারপরে এথিক্স কমিটি অ্যাকশনে আসে, এথিক্স কমিটির রিপোর্ট তারপর আসে, তারপর আমরা দেখেছি যে তৃণমূল দল তারা কিন্তু মহুয়া মৈত্রের উপর আস্থা রেখেছে এবং এবারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে মহুয়া মৈত্রকে টিকিট দেওয়া হয়েছে। তবে তার আগে এই যে লোকপাল আদালতের নির্দেশ এবং সিবিআই যে তদন্ত শুরু করেছে, যে তল্লাশি শুরু করেছে, তা কিছুটা হলেও লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। তবে ঠিক কোন পথে যায় এবারের নির্বাচন সেটা কিন্তু সময়ের অপেক্ষা হবে। একেবারেই তাই। এবং সেই ক্ষেত্রে বারবার কিন্তু বিরোধী শিবির তারা বলছে যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরকে দিয়ে এভাবে হেনস্থার ঘটনা হচ্ছে এবং সেই ক্ষেত্রে এই যে তৎপরতা তা শুধুমাত্র কিন্তু শহর কলকাতার মধ্যে আটকে নেই, রাজধানী থেকে কলকাতা বিভিন্ন জায়গাতেই আমরা এই একই ছবি দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা বারবার বিরোধী দলে, এক্ষেত্রে বারবার কিন্তু বিরোধী দলের যে সমস্ত নেতা নেত্রী মন্ত্রীরা রয়েছেন তাদের বাড়িতে গিয়েই মূলত এই হানা দিচ্ছেন। যারা কেন্দ্রের শাসক দলে রয়েছে তাদের বাড়িতে কিন্তু এই হানা চলছে না আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রাণী। সেক্ষেত্রে মহুয়া মৈত্র তার বাড়িতে আজকের এই সিবিআই হানা। এবং আমরা যদি মহুয়া মৈত্র দেখি, এছাড়াও আমরা জানি যে চন্দ্রনাথ সিনহা তার বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক তারা গিয়েছিলেন। সেক্ষেত্রে শুধুমাত্র যেরকমটা অভিযোগ জানাচ্ছিল যে শুধুমাত্র কলকাতায়, শহর কলকাতায় তল্লাশি চলছে সেটা কিন্তু নেই, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে এবং তৃণমূল থেকে শুরু করে যে সমস্ত বিরোধী দলের নেতারা রয়েছেন তারা বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসা এবং বেছে বেছে বিরোধী দলের নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে, তাদের বাড়িতে সিবিআই পাঠানো হচ্ছে, এমনটাই কিন্তু বারবার দাবি করা হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন এবং আমরা শুনবো কি বলেছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, শোনাবো আপনাদের। আপনাদেরকে শোনাবো শ্রমিক ভট্টাচার্য তার প্রতিক্রিয়া অবশ্যই। তবে আপনাদেরকে আরো একবার এই মুহূর্তের আপডেটটা জানিয়ে রাখি যে মহুয়া মৈত্র তিনি কিন্তু তার যে এই আলিপুরের ফ্ল্যাট যেখানে সিবিআই আধিকারিকরা রয়েছেন সেখানে এখনো পর্যন্ত এসে পৌঁছননি। সেই বাড়িতে তার মা বাবাই থাকেন এবং রত্নাবলী যে ফ্ল্যাট 9 তলার ফ্ল্যাট সেখানেই এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা এসেছেন। এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই লোকপাল আদালত তারা নির্দেশ দিয়েছিল যাতে সিবিআই তদন্ত করা হয় মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ উঠেছিল। তিনি সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করেছিলেন, যা নিয়ে কিন্তু জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, এই অভিযোগই সরব হয়েছিল কেন্দ্রের শাসক দল এবং তারপরেই এথিক্স কমিটির তরফ থেকে তাকে বহিষ্কার করা হয়। তারপরেই কিন্তু সরব হয়েছিলেন মহুয়া মৈত্র এবং এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকেই ফের একবার তৃণমূল টিকিট দিয়েছে তাকে, লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে তিনি লড়বেন। আর আজ তার বাড়িতেই দিল্লি থেকে সিবিআই এর টিম এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং এই ফ্ল্যাটেই তার বাবা এবং মা তারা এই মুহূর্তে রয়েছেন। বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে গোটা ফ্ল্যাট এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে এবং সেখানেই সিবিআইয়ের আধিকারিকরা সকাল থেকেই তল্লাশি অভিযানে নেমেছেন। রত্নাবলী ফ্ল্যাট, মহুয়া মৈত্রের এই ফ্ল্যাট, সেখানেই তার মা বাবা রয়েছেন। এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। আমরা জানি মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ ছিল এবং সেই অভিযোগটি প্রতিষ্ঠিত এবং প্রমাণিত মহুয়া মৈত্র নিজের বয়ানে তিনি স্বীকার করে। তৃণমূলের কথা যদি মানুষ বিশ্বাস করে সেটাই হবে। যারা বলছেন তাদের ফোন নাম্বারগুলো ভালো করে নিজের হাতের কাছে রেখে দিন। ঠিক জুন মাসের 7 তারিখে আবার তাদের সকালবেলা টেলিফোন করবেন, করে জানতে চাইবেন, উত্তর পেয়ে যাবেন। এর উত্তর মানুষ দেবে।
একদমই তাই। সেই ছবি তো আপনাদেরকে দেখালাম, এই খবরের আপডেট আপনাদেরকে দেব। তবে একদিকে যেমন সিবিআই এর হানা সেখানে চলছিল, গতকাল আমরা যে ছবি দেখেছিলাম রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বোলপুরের বাড়িতে, সেখানে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন, ম্যারাথন তল্লাশি চালানো হয়। কিন্তু এই চন্দ্রনাথ সিনহা তার বাড়ি থেকে সেখানে তল্লাশি অভিযান, কি কি পেল ইডি? অর্থাৎ চন্দ্রনাথ সিনহার বাড়িতে যে তল্লাশি চলছিল, যেরকমটা জানা যাচ্ছে যে মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বিপুল নগদ টাকা, বাজেয়াপ্ত 2টি মোবাইল ফোন এবং নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা জানি গতকাল তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে যান এবং যে ম্যারাথন তল্লাশি জিজ্ঞাসাবাদ চলে, প্রায় 14 ঘন্টা তল্লাশি চালানো হয়েছিল। এরপরই বেশ কিছু নথি এবং টাকা, 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তবে চন্দ্রনাথ সিনহার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সেই প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিক, তবে গতকাল কিন্তু সে ম্যারাথন জিজ্ঞাসাবাদ আমরা দেখেছিলাম। একেবারেই আমরা ইন্দ্রাণী এই নিয়ে আরো বিস্তারিত জানবো। রিয়া মাঝে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, সেখানে ইডির আধিকারিকরা গিয়েছিলেন চন্দ্রনাথ সিনহার বাড়িতে, প্রায় 14 ঘন্টা ধরে তারা তল্লাশি অভিযান চালালেন। সেখান থেকে ইডির হাতে কোনো তথ্য কি উঠে এলো? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে চন্দ্রনাথ সিনহার বাড়িতে মূলত কিন্তু এই রিক্রুট স্ক্যাম নিয়ে যে তল্লাশি অভিযান চালিয়েছেন ইডি আধিকারিকরা, ম্যারাথন তল্লাশি চলেছে বলতে পারি, কারণ প্রায় 14 ঘন্টারও বেশি ধরে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদিও তারপরে তিনি কোনো স্পষ্ট উত্তর দেননি, দেখে তাকে জিজ্ঞাসাবাদ মূলত করা হয়েছে। তবে যেমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে বিপুল পরিমাণ ক্যাশ টাকা উদ্ধার করেছে ইডি, এবং যার পরিমাণ, যার সংখ্যা মূলত জানা যাচ্ছে যে 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, ক্যাশ উদ্ধার হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে 2টি মোবাইল। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে রিক্রুটমেন্ট সংক্রান্ত যেসব নথি সেগুলোও কিন্তু উদ্ধার করা হয়েছে এই চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে। টানা 14 ঘন্টারও বেশি তল্লাশি অভিযান চালানোর পর এই যে মূলত যেগুলো তোমাকে জানালাম, 2টো ফোন এবং কিছু রিক্রুট সংক্রান্ত ডকুমেন্ট এবং বেশ কিছু ক্যাশ, অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে লক্ষাধিক টাকা এবং তার পরিমাণ 41 লক্ষ টাকা ক্যাশ উদ্ধার করা হয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং ইডি খতিয়ে দেখছে যে এই 41 লক্ষ টাকাটা কোথা থেকে এসেছে এবং এর সাপেক্ষে কোনো ডকুমেন্ট রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু ইডির তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। একেবারে আপাতত ধন্যবাদ রিয়া তোমায়। রিয়া মাঝে এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং নিয়োগ দুর্নীতি কাণ্ডেই ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ, তার সূত্র ধরেই কিন্তু রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। বেশ কিছু নথি, নগদ ক্যাশ সেখান থেকে উদ্ধার করা হয়েছে। চন্দ্রনাথ সিনহার বাড়িতে গতকাল গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী দলের আধিকারিকরা এবং সেই মতো তারা ম্যারাথন তল্লাশি চালিয়েছেন। বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার যে বাড়ি, প্রথমে তিনি সেখানে ছিলেন না, তারপর তাকে ফোন করে ডাকা হয় এবং যে 14 ঘন্টা তল্লাশি চলে সেখান থেকে কিন্তু বেশ কিছু উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনাব বীরবংশী। মনা, আমরা গতকাল দেখেছিলাম যে 14 ঘন্টা ম্যারাথন তল্লাশি চালানো হয়েছিল, তারপরে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর কি জানতে পারছো? আজ কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? কোনোভাবে কথা বলা সম্ভব হয়েছে চন্দ্রনাথ সিনহার সঙ্গে? না, একেবারেই না ইন্দ্রাণী। তুমি জানো যে এদিন সকাল থেকেই আমরা মন্ত্রী তথা বোলপুরের তৃণমূল বিধায়ক, রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার চন্দ্রনাথ সিংহর বাড়ির সামনে কিন্তু রয়েছি। এই মুহূর্তে আমি রয়েছি, তোমাকে আমি একটু সরাসরি এদিন সকালের, অর্থাৎ তুমি জানো যে গতকালকে যখন শুক্রবার ছিল, তুমি জানো যে সকাল 9টা থেকে একেবারেই রাত্রি 10:30, প্রায় 13.5-14 ঘন্টা ধরে কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিংহর বাড়িতে ইডি অভিযান চালিয়েছিল। তুমি জানো যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের ইডির যিনি আয়ো অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার নিখিলেশ কুমার তিনি নিজে ছিলেন এবং তিনি তদন্ত প্রক্রিয়া চালিয়েছেন এবং মন্ত্রী চন্দ্রনাথ সিংহকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন। তুমি জানো যে এই মুহূর্তে এদিনের অর্থাৎ শনিবারের সবচেয়ে যেটা বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর, যে খবর কার্যত বলা যেতে পারে যে আলোড়ন ফেলে দিয়েছে বীরভূম জেলার বুকে। তার কারণ তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি যে বিপুল পরিমাণের একটা অর্থ কিন্তু মন্ত্রীর বাড়ি থেকে কিন্তু উদ্ধার হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে কিন্তু আমরা জানতে পারছি। এছাড়াও আমরা জানতে পারছি যে
বেশ কিছু নিয়োগ সংক্রান্ত নথি, সেই নথি কিন্তু উদ্ধার হয়েছে এমনটাও জানা যাচ্ছে, এবং একটি ফোন নাকি মন্ত্রীর বাজেয়াপ্ত করা হচ্ছে, এটা ইডি সূত্র মারফত আমরা কিন্তু জানতে পারছি। দেখো, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রী চন্দ্রনাথ সিংহর যারা শুভাকাঙ্ক্ষী, যারা তাদের পরিচিত প্রচুর মানুষজন, মানে শাসক দলের নেতা কর্মী মন্ত্রীর বাড়িতে আসছেন, দেখা করছেন, সৌজন্য বিনিময় করছেন। কিন্তু তুমি যেটা বললে, যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত মন্ত্রী কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা, না, এখনো পর্যন্ত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি কিন্তু কোনো প্রতিক্রিয়া তিনি কি দেননি। বাড়িতেই রয়েছেন, আমরা মনা? সকাল থেকেই কিন্তু তার সাথে যোগাযোগ করছি। একেবারেই তাই। দেখো, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে বাড়ি, অর্থাৎ নিচপটি 21 নম্বর ওয়ার্ড বোলপুর পুরসভা, তার বাড়িতেই তিনি কিন্তু রয়েছেন, এবং তিনি নিচের যে ঘর, তুমি নীলডাঙ্গার যে জানলা দেখতে পাচ্ছ, সেখানেই মন্ত্রী তার যারা দলীয় কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসেছেন, সৌজন্য বিনিময় করছেন, কথাবার্তা বলছেন। তার কারণ তুমি জানো যে গতকালকে, মানে চন্দ্রনাথ বাবুর রাজনৈতিক ইতিহাসের জীবনে প্রথম এ ধরনের একটা অভিজ্ঞতার সম্মুখীন, যে দীর্ঘ 14 ঘন্টা ধরে তার বাড়িতে ইডি, তিনি যখন নির্বাচনী প্রচারে, কারণ তুমি জানো যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে, বিশেষ করে কেষ্টহীন বীরভূম জেলায় লোকসভা নির্বাচন, দুটি লোকসভা কেন্দ্র বীরভূমে, একটি হচ্ছে বোলপুর, অপর হচ্ছে বীরভূম, এই দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে যে 5 সদস্যের কোর কমিটিকে গঠন করে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় ভূমিকায় কিন্তু রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি যখন নির্বাচনী প্রচারে মুরারয়ে গেছিলেন, নির্বাচনী যেহেতু তার বেশ কয়েকটি বিধানসভা দায়িত্ব রয়েছে, মুরারয় বলো, নলহাটি বলো, বোলপুর বলো, ঠিক সেই সময় আচমকাই কিন্তু ইডির আধিকারিকরা কিন্তু এসে পৌঁছে যায়। খুব স্বাভাবিকভাবেই এই যে তার অভিজ্ঞতা, তিনি খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মূলত একটা আলোড়ন পরিবেশ, একটা চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। তবে অবশ্যই মন্ত্রী চন্দ্রনাথ সিংহ কি বলছেন, কি প্রতিক্রিয়া দেন, সে বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে। অবশ্যই আমরা কলকাতা টিভির পর্দায় যারা এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শকরা দেখছেন বা আগামী সময় চোখ রাখবেন, তাদের জন্য কিন্তু মন্ত্রীর কি প্রতিক্রিয়া সেটা কিন্তু আমরা কিন্তু অবশ্যই তুলে ধরবো। তবে অবশ্যই এই নির্বাচনী প্রাক্কালে এহেন একটা খবর সামনে আসতেই বোলপুর তথা বীরভূম জেলা জুড়ে একটা আলোড়ন পরিবেশ, একটা চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু গোটা জেলা জুড়ে, বিশেষ করে শাসক দলের অন্দরে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এমনই ছবি কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিংহের যে বাড়ি, সে বাড়ি থেকে উঠে আসছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ মনা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী, এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে যে গতকাল তল্লাশি হয়েছিল, সেখান থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়, এবং এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। আপনাদেরকে এতক্ষণ আমরা সরাসরি বোলপুরের ছবিটা দেখাচ্ছিলাম। চন্দ্রনাথ সিনহার মন্ত্রী তার বাড়িতে গতকালই ইডির আধিকারিকরা গিয়েছিলেন, এবং তারপর আজকে তারা বেরিয়ে যান, বেশ কিছু তথ্য বাজেয়াপ্ত করেছেন সেখান থেকে। তবে এই নিয়ে রাজনৈতিক মহলের তরফ থেকেও আমরা প্রতিক্রিয়া পেয়েছি। শান্তনু সেন তিনি কি বলেছেন, পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কি বলেছেন, শোনাবো। কথা তো চোরের ঘরে তল্লাশি চালালে জিনিস যে উদ্ধার হবে এটা তো স্বাভাবিক আছে, নইলে এতক্ষণ ধরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে কেন তল্লাশি চলবে? নিয়োগ দুর্নীতির পুরো কানেকশন ওখানে পেয়ে গেছে। অতএব নিয়োগ দুর্নীতির কানেকশন যদি পায়, নিয়োগ দুর্নীতির অর্থও তো থাকবে। অতএব আমি মনে করি কিভাবে এরা সাধারণ মানুষকে ঠকিয়েছে, সাধারণ মানুষের যে নৈতিক অধিকার পর্যন্ত হরণ করেছে এবং গুরুপথ পর্যন্ত বিক্রি করেছে, এর সাজা তো এদেরকে পেতেই হবে। এটা বাংলার মানুষের দাবি। দেখুন, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পরেও বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার কারণে সারা ভারত জুড়ে যেভাবে বিরোধীদেরকে আক্রমণ করছে, এটা জলের মতো পরিষ্কার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা ছাড়া কিছু না। তারা ভয় পাচ্ছে, তাই বিরোধীদের ভয় দেখাচ্ছে, এবং তারা ভাবছে এই করে সমস্ত বিরোধীদের ভয় দেখিয়ে কণ্ঠ রোধ করে দেবে বা জেলে পুড়ে দেবে, তারপর তারা 543 আসনের মধ্যে 500টা আসনে জিতে দেশ চালায়। সেই কারণেই দেশের মানুষ তাদের হারানোর জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে, সেটা তারা হয়তো ভেতর ভেতর বুঝতে পারছে।
আরো বারো, এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে আমরা রাজধানী দিল্লির দিকে নজর রাখবো, কারণ দিল্লি এই মুহূর্তে যে ঘটনা নিয়ে তোলপাড়, এই মুহূর্তে সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে গ্রেফতার। আর সেই নিয়েই এবার বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গ্রেফতারির অভিযোগ তুলল আম আদমি পার্টি। দুর্নীতির অন্যতম অভিযুক্ত পি শরৎচন্দ্র রেড্ডির সংস্থা থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যিনি পরে রাজসাক্ষী হন, এমনটাই কিন্তু অভিযোগ আসছে বিজেপির বিরুদ্ধে। এবার অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে আম আদমি পার্টির নেতৃত্ব। সেই খবরই কিন্তু সামনে আসছে। একেবারেই তাই, যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের এই তৎপরতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, সেই নিয়ে এই মুহূর্তে নিন্দার ঝড় উঠেছে। এবং এরপরেই দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গ্রেফতারির অভিযোগ তুলল আম আদমি পার্টি। নাড্ডাকে জিজ্ঞাসাবাদ করা হোক, প্রয়োজনে গ্রেফতার, এমনটাই কিন্তু আম আদমি পার্টি বলছে। নির্বাচনী বন্ডে বিজেপিকে 59.5 কোটি টাকা চাঁদা দিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অরবিন্দ ফার্মা, এমনটাই খবর সামনে আসতে আগেই কিন্তু সরগরম ছিল রাজ্য রাজনীতি। সেই সংস্থার ডিরেক্টরকে গ্রেফতার করেছে ইডি, এবং তারপরেই যে অরবিন্দ ফার্মা যে ওষুধ সংস্থা, তার নাম উঠে আসছে সামনে। এবং তারপরে কিন্তু রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতিতে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে বিজেপির বিরুদ্ধে। যে ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা সামনে এসেছে, যে তথ্য সামনে এসেছে, যার জেরে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব তারা বারবার আক্রমণ করছে বিজেপিকে। একেবারেই তাই। এবং দুর্নীতির অন্যতম অভিযুক্ত পি শরৎচন্দ্র রেড্ডির সংস্থা থেকে নির্বাচনী বন্ডের মধ্যে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, যিনি পরে রাজসাক্ষী হন। নাড্ডাকে জিজ্ঞাসাবাদ করা হোক, এমনটাই কিন্তু এই মুহূর্তে সরব হয়েছে তারা। বিজেপিকে আপের এই ওষুধ চাঁদা দিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা, সেই খবর এই মুহূর্তে দিচ্ছে আপনাদেরকে, যেখানে এই মুহূর্তে যে ঘটনাকে নিয়ে দিল্লি এই মুহূর্তে সেখানে শোরগোল উঠেছে, এবং সেই নিয়েই আমরা শোনাবো কি বলেছেন আপ নেত্রী অতসী এবং কি বলেছেন আপ নেতা সৌরভ भारद्वाज। শুনুন। कब कहा गया कि ऑरबिंदो फार्मेसी और उसके डायरेक्टर मनी लॉन्ड्रिंग कर रहे हैं? मनी लॉन्ड्रिंग कर रहे हैं का मतलब तो भ्रष्टाचार कर रहे हैं। ईडी कह रही है कि वो भ्रष्टाचार कर रहे हैं। जो कंपनी मनी लॉन्ड्रिंग कर रही है या जो आदमी मनी लॉन्ड्रिंग कर रहा है, आपकी ईडी उसको छापा मार रही है, आपकी ईडी उसको गिरफ्तार कर रही है, वो कंपनी आपको चंदा दे रही है। और एक दो नहीं, 59.5 करोड़, 59.5 करोड़ रुपए का चंदा भारतीय जनता पार्टी ने लिया है। उनके अकाउंट से इनके अकाउंट में आया है, सबूत है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी को चैलेंज कर रही हूं। मैं उनके राइट हैंड इन्फोर्समेंट डायरेक्टरेट को चैलेंज कर रही हूं कि आज शराब घोटाले की मनी ट्रेल मिल गई है। सारा पैसा भारतीय जनता पार्टी के बैंक अकाउंट में गया है। तो इन्फोर्समेंट डायरेक्टरेट भारतीय जनता पार्टी को आरोपी बनाए और इन्फोर्समेंट डायरेक्टरेट भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा को गिरफ्तार करे, क्योंकि अब पहली बार एक्साइज पॉलिसी के मामले में आधिकारिक मनी ट्रेल सामने आ गया है। और ये मनी ट्रेल सीधा शराब के कारोबारियों से भारतीय जनता पार्टी के बैंक अकाउंट में गया है। আপনাদেরকে শোনালাম আপের কি বক্তব্য, অতিশী এবং সৌরভ ভারদ্বাজ তাদের বক্তব্য। এবং আমরা দেখেছিলাম যে গত বৃহস্পতিবার সন্ধ্যেবেলাতেই ইডি অরবিন্দ কেজরিওয়াল তাকে গ্রেফতার করেছিল, এবং তার 2-1 ঘন্টা আগে প্রকাশিত নির্বাচনী বন্ডের তথ্যকে হাতিয়ার করে বিরোধী শিবির। তাদের যে অভিযোগ ছিল যে 2022-এ আবগারি দুর্নীতির তদন্তে অরবিন্দ ফার্মা নামক ওষুধ সংস্থার অন্যতম ডিরেক্টর পি শরৎচন্দ্র রেড্ডিকে সর্বপ্রথম গ্রেফতার করা হয়েছিল, এবং তারপরেই গ্রেফতারির পরেই অরবিন্দ ফার্মা 5 কোটি টাকা নির্বাচনী বন্ড কিনে বিজেপির তহবিলে জমা দেয়, তারপরেই জামিন পেয়ে যায়।
এখন সময় আরো একটা বিরতি। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, কেজরিওয়াল তিনি বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলছেন যে দেশ ও দেশের বাইরে বহু শক্তি কাজ করছে এবং তারা দেশকে দুর্বল করছে, তাদের চিহ্নিত করতে হবে এবং আমাদের সতর্ক থাকতে হবে, এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন কেজরিওয়াল। এবং সেই বার্তাই সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। आपके बेटे और आपके भाई अरविंद केजरीवाल जी ने जेल से आपके लिए संदेश भेजा है। मेरे प्यारे देशवासियों, मुझे कल गिरफ्तार कर लिया गया। मैं अंदर रहूं या बाहर, हर पल देश की सेवा करता रहूंगा। भारत के अंदर और बाहर ढेरों ऐसी शक्तियां हैं जो भारत को कमजोर कर रही हैं। हमें सचेत रहकर इन शक्तियों को पहचानना है, इन शक्तियों को हराना है। और भारत में ही ढेरों ऐसे लोग हैं, ढेरों ताकतें हैं जो देशभक्त हैं, जो भारत को आगे बढ़ाना चाहती हैं। इन ताकतों के साथ जुड़ना है और इन्हें और मजबूत करना है। मेरी सभी माताओं और बहनों से अपील है, अपने भाई और अपने बेटे पर भरोसा रखो। ऐसी सलाखें नहीं जो आपके भाई और आपके बेटे को ज्यादा दिन अंदर रख सके। मैं जल्द बाहर आऊंगा और अपना वादा पूरा करूंगा। আর এই মুহূর্তে আমরা একটু বিদেশের খবর দিকেও নজর রাখি, কারণ রাশিয়ার মস্কোতে সেখানেই কনসার্ট হলে সেখানে যেভাবে জঙ্গি হানার ঘটনা আমরা দেখলাম গতকাল রাতের বেলায়, যার কারণে প্রাণ হারিয়েছেন একাধিক জন এবং আহত হয়েছেন অনেকেই। এবং সেই নিয়েই এবার তীব্র নিন্দা করেছেন, এক্স হ্যান্ডেলে তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাশিয়ার পাশে থাকার বার্তা দিয়েছেন মোদী। এবং যেখানে যেভাবে মস্কোতে যেভাবে জঙ্গি হানা হয়েছে, যে কনসার্ট হলে ঢুকে অনুষ্ঠান চলাকালীন এলোপাথারি গুলি চালাতে শুরু করেন জঙ্গিরা, সেক্ষেত্রে কিন্তু রীতিমতো সেই ভয়াবহ ছবি সামনে এসেছে এবং আতঙ্কের চেহারা নিয়েছে গোটা এলাকা। এবং যে মুম্বাই হামলার স্মৃতি ফিরিয়ে এনেছে এই জঙ্গি হানা। তবে নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে কিন্তু রীতিমতো কড়া ভাষায় নিন্দা করেছেন এই জঙ্গি হানার এবং আইএস জঙ্গি সংগঠন তারা দায় স্বীকার করেছে। তবে এখনো পর্যন্ত পুতিন সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যে দৃশ্য সামনে এসেছে তা রীতিমতো ভয়ঙ্কর। একেবারেই তাই। এবং এই নিয়েই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিন্দা করেছেন এই ঘটনার। তিনি এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তিনি বলেছেন, আমরা মস্কোয় সন্ত্রাসবাদী হানার তীব্র নিন্দা করছি, আক্রান্তদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। এবং রুশ সরকার ও জনগণের পাশে আছে ভারত। এক্স হ্যান্ডেলে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বন্দুকবাজরা জঙ্গিরা তারা যেভাবে একের পর এক এলোপাথারি ভাবে সেখানে থাকা দর্শকদেরকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এবং এখনো পর্যন্ত অন্তত 80 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং সেই সময় কনসার্ট হলে একাধিক জন তারা উপস্থিত ছিলেন। এবং সেই ক্ষেত্রে তারপর এই যে জঙ্গি হামলার ঘটনা, সেই জঙ্গি হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস একেবারে। এবং সেই ঘটনার মুহূর্তের ছবি সামনে এসেছে, যেখানে এলোপাথারি গুলি চালাতে শুরু করেছে জঙ্গিরা। যদিও রীতিমতো আতঙ্কের চেহারা নেয় গোটা এলাকা। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, মৃতের সংখ্যা রীতিমতো বাড়ছে এবং যে ছবি সামনে এসেছে তা দৃশ্যতেই ভয়ঙ্কর। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাশিয়ার পাশে থাকার বার্তাও দিয়েছেন এই মুহূর্তে। সব থেকে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাশিয়ার পাশে থাকার বার্তা দিয়েছেন, ঠিক তেমনি কিন্তু আমেরিকা অর্থাৎ জো বিডেনের, যেটা আমি আগেই বলছিলাম যে জো বিডেনের যে মার্কিন প্রেসিডেন্টের যে অফিস, সেই অফিস থেকে কিন্তু যে বার্তা দেওয়া হয়েছে সেটাও কিন্তু খুব উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ। তার কারণ তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে এই যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে ইউক্রেনের কোনো হাত নেই। যে বিষয়টা এই ঘটনার পরে আমি জানি যে এবং গোটা বিশ্বে এই মুহূর্তে জেনে গেছে যে আইসিস অর্থাৎ ইসলামিক জঙ্গি গোষ্ঠী তারা এই ঘটনা দায় স্বীকার করেছে। কিন্তু রাশিয়ার তরফ থেকে একটা বার্তা আসছিল এবং সেটা খুব কড়া বার্তা। যদিও ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি এখন পর্যন্ত কোনো বার্তা দেননি, কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট অর্থাৎ মেদভেদেভ তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে
কোনোভাবে ইউক্রেন জড়িত থাকতে পারে, এবং যদি সেটা হয় তাহলে কিন্তু ইউক্রেন অত্যন্ত কড়া শাস্তি পাবে, এবং যেভাবে জঙ্গিদের পতন করা হয় ঠিক সেইভাবে কিন্তু ইউক্রেনের বেশ কিছু অফিসিয়াল তারা কিন্তু ছাড় পাবে না। সুতরাং যে বিষয়টা আমি আগেও উল্লেখ করেছিলাম যে রাশিয়ার এই যে কনসার্ট হল, যে কনসার্ট হলে ভয়াবহ জঙ্গি হানা, এবং এখনো পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 100-র কাছাকাছি, আহত সংখ্যা প্রায় 150 শতাধিক। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনা ঘটেছে এবং নিরীহ মানুষের উপর যেভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো বন্দুকবাজকে ধরা যায়নি। তল্লাশি চলছে, 5 জন বন্দুকবাজ তারা ছদ্মবেশে ঢুকেছিল, আগ্নেয়াস্ত্র ছিল, মানে সক্রিয় আগ্নেয়াস্ত্র তাদের হাতে ছিল, এবং তারা নির্বিচারে গুলি চালায়। এবং এই যে রাশিয়ার যে পিকনিক ব্যান্ড, সেই ব্যান্ডের যে শো চলছিল সেই সময় কিন্তু এই গুলি চালানো হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা উল্লেখ করা দরকার, যে এই রাশিয়াতে যে মার্কিন দূতাবাস, এই দূতাবাসের তরফ থেকে কিন্তু এই মাসের প্রথম দিকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে রাশিয়াতে কোনো বড় জমায়েতে এই ধরনের জঙ্গি হানার ঘটনা ঘটতে পারে। এবং তারপরেও কিন্তু রাশিয়ার যে নিরাপত্তা বাহিনী, তারা তাদের কাছে যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, সেই ইন্টেলিজেন্স রিপোর্ট কতটা শক্তিশালী ছিল সেটা পরিষ্কার নয়। তার কারণ এই যে কনসার্ট হলে যে নিরাপত্তা রক্ষীরা ছিল তাদের হাতে কিন্তু কোনো রকম আগ্নেয়াস্ত্র ছিল না, অর্থাৎ নিরাপত্তা রক্ষীদেরও কিন্তু কোনো রকম ভাবে প্রতিরোধ করার কোনো ক্ষমতা ছিল না। 5 বন্দুকবাজ ঢোকে ছদ্মবেশে এবং নির্বিচারে গুলি চালায়। যে বিষয়টা বারবার করে উঠে আসছে যে এই মুহূর্তে যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দেশ রাশিয়ার পাশে, কোনো দেশ ইউক্রেনের পাশে এই ব্যাপারটা চলছিল, সেই জায়গায় এই রাশিয়ার যে কনসার্ট হলে যে ভয়াবহ জঙ্গি হানা, তাতে কিন্তু আবার আন্তর্জাতিক কূটনীতি কিন্তু ভারত কিন্তু ক্রমশই চড়ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া নিন্দা করেছেন, রাশিয়ার পাশে থাকা বার্তা দিয়েছেন, এবং যে সমস্ত নিরীহ মানুষ যাদের প্রাণ গেছে, একটু থামাবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। রাশিয়াতে যে ভয়াবহ জঙ্গি হানা হয়েছে, আমরা জানি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বহুদিন হয়ে গেল চলছে, এবং তারপরে মস্কোর মাটিতে এভাবে ভয়াবহ জঙ্গি হানা, এবং আইএস জঙ্গি সংগঠন তারা কিন্তু এই দায় স্বীকার করেছে। সেক্ষেত্রে এবার কি পরিস্থিতি হতে চলেছে, এই আন্তর্জাতিক যে রাজনীতি, সেখানে কোনো কি পরিবর্তন আসবে এরপর? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা শকিং ইনসিডেন্ট। প্রথম কথা হচ্ছে রাশিয়াতে এই মুহূর্তে ইলেকশন শেষ হলো, আর মেজরিটি ভোটে রাশিয়ার পুতিন জিতলেন। আর ঠিক তার সঙ্গে সঙ্গেই এই ধরনের একটা জঙ্গি আক্রমণ বা অ্যাটাক, যেটা নিরীহ জনসাধারণ যারা একটা কনসার্ট এনজয় করছিল, সেখানে আক্রমণটা সামথিং লাইক 26/11 বা 9/11 মতো একটা ঘটনা চেঞ্জ হতে পারে। যেমন আমেরিকাতে যেইভাবে আক্রমণটা হয়েছিল, সেইভাবেই এখানে আইএস জঙ্গি গোষ্ঠী স্বীকার করলো যে তারা এই আক্রমণ করেছে খ্রিশ্চান ধর্মের বিরুদ্ধে। এর মধ্যে একটা রিলিজিয়াস ফ্যাক্টর কিন্তু কাজ করছে, যেটা অত্যন্ত ইন্টারন্যাশনালি একটা গুরুত্বপূর্ণ ঘটনা। রাশিয়া নিশ্চয়ই চুপ করে থাকবে না, তারা বার করবে যে কারা এর পেছনে, আর সমুচিত জবাব তার দেওয়া হবে। কিন্তু ইন্টারন্যাশনালি এর মধ্যে কারা ইনভলভ, কারণ রাশিয়ার মতো একটা দেশ যেখানে কিন্তু সুরক্ষা অত্যন্ত স্ট্রং ভাবে তারা দেখে, সেখানেও এই ধরনের একটা ম্যাসিভ জঙ্গি হামলা, যেখানে এত নিরীহ লোকের প্রাণ গেছে আর বহু লোক আহত হয়েছে, তাদের মধ্যে আরো হয়তো তার প্রাণ বিসর্জন করবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্টারন্যাশনাল টেররিজমের ব্যাপারের মধ্যে ঘটে গেল, যার পরিণামে এর মধ্যে কিন্তু অনেক দেশ এর মধ্যে জড়িয়ে পড়বে। আর মোস্ট অফ দি দেশ, যারা পৃথিবীর দেশ, যে সমস্ত দেশ এই জঙ্গি আক্রমণের শিকার হয়েছে, তারা এটাকে শুধু নিন্দাই করবে না, তারা সম্পূর্ণভাবে রাশিয়াকে সাপোর্ট করবে। এই ধরনের জঙ্গি আক্রমণ যেন পৃথিবীর আর কোনো জায়গায় যেন না হয়, এটা কিন্তু স্প্রেড করবে, এটা এখানেই থেমে থাকবে না। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, যেমনটা বলছিলেন, হ্যাঁ, যে বিষয়টা বারবার করে বলছি যে এই যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, দীর্ঘমেয়াদী যুদ্ধ,
এবং এখনো কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যায়নি। এবং রাশিয়ার তরফ থেকে বারবার যে বার্তাটা দেওয়া হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত গোটা ইউক্রেন তারা দখল করে দিচ্ছে, বিশেষ করে খার্কিভ এবং কিভ, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে। এবং কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি কিন্তু যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে পারমাণবিক অস্ত্র তিনি ব্যবহার করতে পারেন। এবং যদিও রাষ্ট্রপুঞ্জে বারবার করে এই যুদ্ধবিরতি প্রস্তাব আসে, সেই প্রস্তাবে আমরা কখনো দেখেছি ভারত বেশ কয়েকবার কিন্তু এই প্রস্তাবে কোনো রকম ভোট দেয়নি, তারা রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। কখনো আমরা এটা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই ইউক্রেনের বহু মানুষ যারা নিহত হয়েছেন যুদ্ধে যাদের প্রাণ গেছে তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। কিন্তু রাষ্ট্রপুঞ্জের যে এই নিরাপত্তা পরিষদের যে বৈঠক এবং নিরাপত্তা পরিষদের যে প্রস্তাবগুলো আসে, এই প্রস্তাবে যখন যুদ্ধবিরতির কথা বলা হয়েছে তখন কিন্তু একাধিকবার ভারত কিন্তু কোনো ভোট দেয়নি। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ এই রাশিয়ার যে জঙ্গিহানা ঘটনা ঘটছে, অত্যন্ত বিদ্রোহী ঘটনা, এত মানুষের প্রাণ গেছে, নির্বিচারে নিরীহ মানুষদের প্রাণ নিয়ে নেওয়া হয়েছে। তো সেই জায়গায় যদি আইসিস জঙ্গিও যদি এই ঘটনা দায় স্বীকার করেছে এবং যদি সত্যি সেটা হয় যে আইসিস তারা এই ঘটনা ঘটিয়েছে, তাহলে এই যে সন্ত্রাসবাদী হানা তার নিন্দা করার কোনো জায়গা নেই। এবং ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কাজই করেছেন, তিনি রাশিয়ার পাশে দাঁড়িয়েছেন। যে সমস্ত মানুষ প্রাণ হারিয়েছেন, যারা আহত, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং রাশিয়ার পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ যে বিষয়টা আমি বারবার করে উল্লেখ করতে চাইছি, এই যে রাশিয়ার যে ঘটনা, সেই ঘটনার চিন্তা হয়তো করেছে, কিন্তু ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে কিন্তু আমেরিকা। একেবারে ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। আর এরপর যে ঘটনার দিকে নজর রাখবো, গার্ডেন রিচের ঘটনাতেই এবার তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটি গঠন করলো কলকাতা পুরসভার তদন্ত কমিটি। এবং আপনারা জানেন যে গার্ডেন রিচে সেখানে যে বহুতল হঠাৎ করেই ভেঙে পড়ে এবং যার কারণে যেভাবে 10 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল, এবার সেই ঘটনাতেই তদন্ত কমিটি গঠন করলো কলকাতা পুরসভা। এবং কমিটি গঠন করলেন পুর কমিশনার। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম পুর কমিশনারের নেতৃত্বে তদন্ত কমিটি দেখবে এই যে তদন্ত কিভাবে চলছে, কমিটির কিন্তু সেটাই কাজ। এবং জমির চরিত্র খতিয়ে দেখা হবে, জমি ও বাড়ির মালিকানা বিষয়ে দেখা হবে। এই সমস্ত কিছু কিন্তু কমিটির যে গঠন করা হয়েছে তার কাজ, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। একেবারেই তাই। এবং গার্ডেন রিচে এই তদন্ত কমিটি তারা সামগ্রিকভাবে এই বিষয়ে তদন্ত করবে। আমরা এই নিয়ে কথা বলবো। দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি দুর্গা, গার্ডেন রিচে যেভাবে বহুতল ভেঙে পড়েছিল, যার কারণে 10 জনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনাতেই এবার তদন্ত কমিটি গঠন করলো কলকাতা পুরসভা। কি কাজ করবে এই তদন্ত কমিটি? দেখো, তোমাকে বলে রাখি যে গার্ডেন রিচে বাড়ি ভেঙে পড়ার জন্য মানুষের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের লক্ষ্যে একটা এনকোয়ারি কমিশন গঠন করলেন কলকাতা পুরসভার পুর কমিশনার ধবল জৈন। 7 সদস্যের এই এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে জয়েন্ট মিউনিসিপাল কমিশনারকে। অন্যদের মধ্যে রয়েছেন ডিজি সিভিল, সিএমইডব্লিউএম, ডিজি অ্যান্ড এই কলকাতা পুলিশের পক্ষ থেকে একজন সদস্য কর্তাকে রাখা হয়েছে এই কমিটিতে। বিএলআরও কলকাতা তিনি নিজেও থাকবে এবং ডক্টর মুমতাজ চক্রবর্তীকে রাখা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসাবে। এই কমিটি যে বিষয়গুলো খতিয়ে দেখবেন তার মধ্যে অন্যতম হচ্ছে জমির চরিত্র বা ল্যান্ড স্ট্যাটাস খতিয়ে দেখা হবে, জমি বাড়ির মালিকানার বিষয়টি খতিয়ে দেখা হবে, সংশ্লিষ্ট জমির নেচার অফ ট্রান্সফার এবং কনভার্সন সেটা নিয়ম মেনে করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে, বিল্ডিং প্ল্যান এবং স্ট্যাটাস খতিয়ে দেখা হবে, কলকাতা পুরসভা থেকে প্রাপ্ত অ্যাপ্রুভাল অর্থাৎ বিল্ডিং করার ক্ষেত্রে যে প্ল্যান সেটা সঠিক হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে সয়েল টেস্ট রিপোর্ট, ডেভেলপারের ডিটেলস অ্যাক্টিভিটি এবং প্রিভিয়াস কাজের তার কোনো শংসাপত্র আছে কিনা বা তার বিপক্ষে কোনো অভিযোগ আছে কিনা সেটাও দেখা হবে, বিল্ডিং মেটেরিয়াল যার যার কাছ থেকে নেওয়া হয়েছে তার গুণমানের বিষয়টি দেখানো হবে এবং টেকনিক্যাল এক্সপার্টাইজেশন তাদের আছে কিনা বা টেকনিক্যালি তারা সঠিক গুণমানের যে মেটেরিয়াল দিয়েছেন কিনা সেটা দেখা হবে, সংশ্লিষ্ট এলএসপি যোগ্যতা এবং তার বিল্ডিং প্ল্যানগুলি কতটা যথার্থ এবং কোন কোন ত্রুটি আছে কিনা পুরো বিষয়টাই দেখা হবে। দেখিয়ে এই ডিজাস্টারের বা এই নির্মীয়মান বাড়িটি কিভাবে ভেঙে পড়লো, তার পেছনে আর কি কি কারণ রয়েছে সেগুলোকে খুঁজে বার করা হবে
এবং এছাড়াও একাধিক টেকনিক্যাল বিষয়কে দেখা হবে। অর্থাৎ এই যে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষ অভিযোগ করছিল, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল যে অনৈতিকভাবে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, সেই অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা আধিকারিকরা ইতিমধ্যে গ্রহণ করেছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হবে। ধন্যবাদ তোমায়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আসছি পরের খবরে। আসন সমঝোতা নিয়ে রফা সূত্রে খোঁজে আলিমুদ্দিন। আজ দুপুরে ফের বামফ্রন্টের বৈঠক। পুরুলিয়ার প্রার্থী দিতে অনর ফরওয়ার্ড ব্লক। পুরুলিয়া আসন নিয়ে জট কাটেনি। ইতিমধ্যেই পুরুলিয়ায় নেপাল মাহাতোকে প্রার্থী করেছে কংগ্রেস এবং তারপরে কিন্তু যেভাবে পুরুলিয়াতে একটা জট তৈরি হয়েছে তা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে বামফ্রন্ট এবং তাদের শরিকদের। কারণ আসন সমঝোতা এবং আসন সমঝোতা নিয়ে যে রফা সূত্র, এখনো পর্যন্ত সে রফা সূত্র বেরোয়নি এবং সেই রফা সূত্র খোঁজে কিন্তু আলিমুদ্দিনে আজ দুপুরে ফের বৈঠক রয়েছে। একবারই তাই আমরা নিয়ে কথা বলবো। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্য, এই যে এখনো পর্যন্ত আসন সমঝোতা নিয়ে যে রফা সূত্রের খোঁজ চালাচ্ছে আলিমুদ্দিন, আজকের এই বৈঠকে তা কি উঠে আসবে? দেখো, একেবারেই তাই। মূলত আসন সমঝোতা নিয়ে সেই রফা সূত্র খুঁজতেই বামফ্রন্টের বৈঠক আজকে দুপুর বেলায় দুটো থেকে। মূলত ফরওয়ার্ড ব্লক কিন্তু তাদের পুরুলিয়ার আসনটা ছাড়তে এখনো পর্যন্ত রাজি নয়, অর্থাৎ তাদের সেই অবস্থানে এখনো পর্যন্ত অনড় রয়েছে। ইতিমধ্যেই তুমি জানো যে পুরুলিয়া আসনটাতে কংগ্রেস নিজেদের প্রার্থী দিয়েছে নেপাল মাহাতোকে। সেই জায়গায় দাঁড়িয়ে ফরওয়ার্ড ব্লককে কিন্তু এই আসনটা ছাড়তে ইতিমধ্যেই অনুরোধ জানিয়েছেন সিপিএম নেতৃত্বরা। সব মিলিয়ে আজকে বামফ্রন্টের বৈঠকের পরে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে, এমনটাই কিন্তু আলিমুদ্দিন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। সত্য সুন্দর ভট্টাচার্য টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এখন সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরো বারণীয় আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ড এবং সন্দেশখালী কাণ্ডে যে 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল এবং তাতেই শেখ শাহজাহান, তিনি এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন এবং সেই শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন, তাকে এবার তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাকে তলব করেছে আগামী 27শে মার্চ, তাকে ডেকে পাঠানো হয়েছে এবং যেমনটা সিবিআইয়ের আধিকারিকরা তারা মনে করছেন যে 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, যার কারণে ইডির আধিকারিকদেরকে সেখানে গিয়ে আক্রান্ত হতে ছিল, সেই ঘটনাতে জড়িত থাকতে পারে শেখ শাহজাহানের ভাইও। এবং সেই মতোই তাকে সিবিআই ডেকে পাঠিয়েছে। 27শে মার্চ তাকে তলব করা হয়েছে এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, যেভাবে ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটেছিল তা আমরা প্রত্যেকেই জানি এবং সন্দেশখালীতে শেখ শাহজাহানকে ঘিরে যেভাবে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি, সেই ঘটনা সবার সামনে। তারপরে অবশেষে শাহজাহানকে গ্রেফতার করা হয়। এবার শাহজাহানের পর নজর রয়েছে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের ওপর এবং 27শে মার্চ শেখ সিরাজউদ্দিনকে তলব করেছে ইডি এবং এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলেই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আরো 12 এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।